हिंदी एक प्रवाद আছে, जो दिल्ली पर बैठेगा वो भारत पर राज करेगा। তাই দিল্লি নামটা ভাবলেই সবার আগে চোখের সামনে ভেসে ওঠে লালকেল্লার ছবিটা। এই লালকেল্লা থেকেই কত না শাসক ভারতবর্ষকে শাসন করে এসেছে, কত রাজা বাদশাহ সৈন্য প্রাণ হারিয়েছে এই শহরটিকে নিজের আয়ত্তে আনার জন্য। দিল্লি দখলের এই যে প্রচেষ্টা, তা যে শুধুমাত্র খিলজি, মুঘল বা লোদি আমলেই দেখা গেছে তাই নয়, মহাভারতের আমলেও দিল্লি ভারতবর্ষের ইতিহাসই ছিল সমানভাবে প্রাসঙ্গিক। যা দখলের জন্য পাণ্ডব ও কৌরবদের মধ্যে ঘটেছিল সেই বিখ্যাত কুরুক্ষেত্রের যুদ্ধ। সুলতানি, মুঘল, ব্রিটিশ এবং আধুনিক ভারতের একের পর এক ঐতিহাসিক ও সাংস্কৃতিক নিদর্শন তাই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দিল্লির প্রতিটি কোণাতে। তাই একজন ভারতবাসী হিসাবে দিল্লি ভ্রমণ না করলে যেন তার ভারত ভ্রমণ সম্পূর্ণ হয় না। তাই আমাদের এবারের গন্তব্য দিল্লি। হাই ফ্রেন্ডস, অনেকদিন পরে একটা ট্রাভেল ব্লগ নিয়ে আবার তোমাদের কাছে চলে এসেছি। আমরা এবার যে ট্রিপে যাব সেটা হচ্ছে দিল্লি, সেখান থেকে আগ্রা, সেখান থেকে হরিদ্বার, সেখান থেকে আগ্রা। তো আমরা এখন রয়েছি দমদম আন্তর্জাতিক বিমানবন্দরে। আমার পাশে নীল রয়েছে, এদিকে সঙ্গীতা রয়েছে। আর এবার কিন্তু আমরা খালি তিনজনই যাচ্ছি এরকম নয়, আমাদের সাথে মা আর হচ্ছে সঙ্গীতার মাও যাচ্ছে। এদিকে মা আর এদিকে সঙ্গীতার মা রয়েছে। 7টা 30 মিনিটের ফ্লাইট, আর ফ্লাইট আমাদের নামবে দিল্লিতে পৌঁছাবে 9টা 55। আমাদের টোটাল সময় লাগবে 2 ঘন্টা 25 মিনিট। দেখা যাক ফ্লাইট কিরকম টাইমিংয়ে থাকে। তো আমরা যে বেড়াতে যাচ্ছি, তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে, কারণ আমরা দিল্লিতে যাব। দিল্লিতে কোথায় কোথায় ঘোরা হবে? দিল্লিতে কুতুব মিনার আর লালকেল্লা আরো অনেক জায়গায় ঘোরা হবে। আচ্ছা, দেখা যাক আমাদের কেমন ট্রিপ হয়, কারণ 17ই মে আজ। তো এখন তো খুবই গরম, আমরা খুব বেশি জায়গা ঘুরতে পারবো না। আর চেষ্টা করবো যতটা একদিনে কভার করা যায়। আমরা একদিন বাদেই হরিদ্বার যাব, হরিদ্বারে 2 দিন থেকে তারপর আমরা আগ্রা যাব। আগ্রাতে তাজমহল, তারপর হচ্ছে আগ্রা ফোর্ট, এগুলো দেখব। আমরা যখন দিল্লি পৌঁছলাম ঘড়িতে তখন রাত 10:15। সেখান থেকে আমরা ট্যাক্সি করে চলে গেলাম আমাদের হোটেল ট্যুরিস্টে। পরদিন সকালে আমরা শুরুতেই গেলাম ইন্ডিয়া গেটে। সেখানে খানিকক্ষণ ফটোশ্যুট করে আমরা চলে গেলাম ইন্দিরা গান্ধী মিউজিয়ামে ঢোকার সময় 9:30। তাই আমরা তার আগে রাস্তার ধারে একটা ফুড স্টলে সারলাম আমাদের ব্রেকফাস্ট। এটি হলো ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বাসভবন। আপনারা এখানে আসলে দেখতে পাবেন বিভিন্ন পেপার কাটিং, ছবি, পুরস্কার এবং ইন্দিরা গান্ধীর ব্যবহার করা বিভিন্ন সামগ্রী। এছাড়াও ইন্দিরা গান্ধীকে হত্যার সময় তিনি যে শাড়িটি পরেছিলেন সেটিও এখানে বিশেষভাবে সংরক্ষণ করে রাখা রয়েছে। আমরা এখন রয়েছি দিল্লির কুতুব মিনারে। দিল্লির কুতুব মিনার আর বাইরে রয়েছে আলাই দরওয়াজা আর ইলতুৎমিশের সমাধি, যিনি ছিলেন কুতুবউদ্দিন আইবকের জামাতা। এই সব কটা জিনিস নিয়ে এই যে জায়গাটি, সম্পূর্ণ জায়গাটিকে বলা হচ্ছে কুতুব কমপ্লেক্স। 1193 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি যখন ভারতে এসে পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করেছিলেন, তখন পরাজিত করার পর তিনি তার এক বিশ্বস্ত দাস কুতুবউদ্দিন আইবককে দিল্লির সিংহাসনে আসীন করে আফগানিস্তানে ফিরে যান। তো আফগানিস্তানে ফিরে যাওয়ার পর এই যে কুতুবউদ্দিন আইবক, তিনি দিল্লির মসনদে বসেন। তো তিনি এই জয়ের স্মারক হিসাবে একটি মিনার তৈরি করেন, যার নাম কুতুব মিনার। এই যে কুতুব কমপ্লেক্সে আমরা রয়েছি, তার ঠিক মাঝখানে রয়েছে একটি লৌহ স্তম্ভ।
মনে করা হয় এটা ৪র্থ শতকে রাজা দ্বিতীয় চন্দ্রগুপ্তর আমলে নির্মিত। কিন্তু এই যে লৌহ স্তম্ভটি, এটি কোনো মুসলিম রাজা কিন্তু এখানে নিয়ে আসেনি, এটি নিয়ে এসছেন তোমর রাজা অনঙ্গপাল। এই যে স্তম্ভটি রয়েছে, এই স্তম্ভটির গায়ে অনেক কিছু ব্রাহ্মী লিপিতে লেখা রয়েছে। এই কমপ্লেক্সেই অনেক মন্দির জাতীয় যে স্তম্ভ রয়েছে, তার মধ্যে হিন্দু স্থাপত্যের অনেক নিদর্শন রয়েছে। কুতুব মিনার দেখে আমরা লাঞ্চ সেরে গেছিলাম রাজঘাটে। দিল্লি এলে আপনারা অবশ্যই রাজঘাটে আসবেন। 1948 সালের 30শে জানুয়ারি মহাত্মা গান্ধীকে হত্যা করার পর যমুনা নদীর তীরে এই স্থানেই তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। তাই জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানাতে এই স্থানটি তাকে সমর্পণ করা হয়েছে। দিল্লি ভ্রমণের প্রথম দিন আমাদের শেষ হলো লালকেল্লা ভ্রমণের মধ্যে দিয়ে। মোগল স্থাপত্যের আরেকটি অসাধারণ নিদর্শন হলো এই কেল্লা। এখনও প্রতি বছর এই কেল্লা থেকেই স্বাধীনতা দিবসের দিন আমাদের দেশের প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। প্রায় 255 একর জায়গা জুড়ে বিস্তৃত এই কেল্লাটি 1638 খ্রিস্টাব্দে সম্রাট শাহজাহান যখন আগ্রা থেকে দিল্লিতে মোগল রাজধানী স্থানান্তরিত করেন তখন নির্মাণ করান। কেল্লা সুরক্ষার জন্য কেল্লার চারপাশে উঁচু প্রাচীর এবং পরীক্ষা নির্মাণ করা হয়েছিল, যেখানে কুমির ছাড়া থাকত, যাতে শত্রুপক্ষের আক্রমণ সহজেই প্রতিহত করা যায়। কেল্লাতে প্রবেশের জন্য তখনকার দিনে 3টি প্রবেশদ্বার থাকলেও বর্তমানে পর্যটকরা কেবলমাত্র লাহোরি গেট নামক গেট দিয়েই প্রবেশ করতে পারে। গেট দিয়ে প্রবেশ করেই শুরুতেই পড়ে মিনা বাজার। মোগল আমলে কেল্লায় যে সকল মহিলারা থাকতেন তারা এখান থেকে তাদের প্রয়োজনীয় সামগ্রী কিনতেন। আমরা এখন লালকেল্লার মধ্যে রয়েছি। আমাদের ঠিক পিছনে যে বিল্ডিংটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কোনো মুঘল স্থাপত্য নয়। এটা ব্রিটিশরা যখন 1857 সালের পর এই লালকেল্লা দখল করে নিয়েছিল, তখন ব্রিটিশ সৈন্যদের থাকার জন্য এই বিল্ডিংটি নির্মাণ করেছিল। বিল্ডিংটির স্থাপত্য দেখেও বোঝা যাচ্ছে যে এটি ব্রিটিশ স্থাপত্য, এটি কোনো মুঘল স্থাপত্য নয়। এখান থেকে খানিকটা এগিয়ে ডান দিকে চোখে পড়বে নওবাতখানা। এর ঠিক সামনের ভবনটি হলো দেওয়ানি আম। মোগল আমলে যখন সাধারণ মানুষের বিচার হতো অথবা মুঘল বাদশারা যখন সাধারণ মানুষের সাথে কথা বলতেন, তখন এই ভবনটিতে বসতেন। আর সম্রাট যখন দেওয়ানি আমে প্রবেশ করতেন, তখন এই নওবাতখানা থেকে বিভিন্ন প্রকার বাদ্যযন্ত্র, সানাই ইত্যাদি বাজিয়ে তাকে স্বাগত জানানো হতো। দেওয়ানি আম থেকে খানিকটা এগিয়ে গেলেই দেখবেন দেওয়ানি খাস বা খাসমহল। কোনো বিশিষ্ট ব্যক্তিদের সাথে দরবার করার জন্য মোগল সম্রাটরা এই ভবনটি ব্যবহার করতেন। সেই সময় এই ভবনটির দেওয়াল ও স্তম্ভগুলি সম্পূর্ণ সোনা ও নামি দামি পাথর দিয়ে মোড়া ছিল। কিন্তু পরে যখন ইংরেজরা এই লালকেল্লা দখল করে, তখন তারা সেই সব সোনা ও নামি দামি পাথর লুট করে নিয়ে যায়। দেওয়ানি খাস থেকে খানিকটা এগোলেই দেখবেন নহরি বিস্ত বা রংমহল। এটি ছিল মোগল রাজাদের বিনোদনের ঠিকানা। এখানে মোগল রাজারা মদ্যপান ও নারীদের সঙ্গে সময় কাটাতেন। আগ্রার ভীষণ গরমে বিরক্ত হয়ে সম্রাট শাহজাহান দিল্লিতে মোগল রাজধানী স্থানান্তরিত করেন এবং শাহজাহানাবাদ নামে একটি শহর তৈরি করেন, যাকে আমরা পুরনো দিল্লি বলে জানি। আর এর ঠিক মাঝখানে একটি কেল্লা তৈরি করেন, যার নাম দেন কিলা-ই মুবারক, যারই বর্তমান নাম হলো লালকেল্লা। ভারতের পরাধীনতা ও স্বাধীনতা এই দুইয়েরই সাক্ষী এই কেল্লা। মোগলদের স্বর্ণযুগ থেকে ইংরেজদের ভারত দখল, আবার ইংরেজদের থেকে ভারতের স্বাধীনতা, এই সবেরই সাক্ষী ছিল এই লালকেল্লা। যদিও গোটা ভারতবর্ষের অনেক
এরকম কেল্লা রয়েছে যারা এইসব ইতিহাস বুকে করে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এই লাল কেল্লার কোনায় কোনায় ছড়িয়ে রয়েছে শিল্প, স্থাপত্য ও সম্রাট শাহজাহানের শৌখিনতার নিদর্শন। আর এটাই হলো এই কেল্লার বিশেষত্ব। কোহিনূর হীরা, ময়ূর সিংহাসন, প্রচুর রত্নভাণ্ডার, কি না ছিল এই কেল্লায়। যদিও আজ সেসব অতীত। আজকের পর্ব এই পর্যন্তই। আগামী পর্বে থাকবে দিল্লির বাকি দর্শনীয় স্থানগুলি এবং একদিনে কি করে দিল্লি ঘুরবেন, কোথায় থাকবেন তার দুর্দান্ত টিপস। আজকের পর্বটি ভালো লেগে থাকলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। দেখা হবে আগামী পর্বে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।